গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলাম। আজকে চলো আমরা বিষয়টি আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো যে মনে করো যে আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করছে। আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। তাহলে আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসার সময় যে বিন্দুতে এসে পড়ছে এই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু। এখানে দেখো ও বিন্দু দিয়ে আমরা বিষয়টি প্রকাশ করলাম। তো ধরি এই তলটির নাম হলো পি কিউ, একে আমরা বলি বিভেদ তল। তাহলে দেখো এই তলে যদি আমরা লিখি তাহলে এই তলটার নাম কি? বিভেদ তল। ওকে, তাহলে এই বিভেদ তলের উপরে একটা বিন্দু হলো ও, যাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলতেছি আপতন বিন্দু। অর্থাৎ আলো কোনো মাধ্যম থেকে এসে প্রথমে কোনো তলের যে বিন্দুতে এসে পড়ে সেই বিন্দুর নাম হলো আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে পড়ার পর আলোর যে ধর্ম সেই ধর্ম অনুসারে আলোটাকে সোজা যাওয়ার কথা, কারণ আলো সবসময় সরল পথে চলে। কিন্তু এক্ষেত্রে যেটা হয়, সরল পথে আলোটা না গিয়ে আলোটা একটু বেঁকে যায়। আলোটা একটু কি হয়? বেঁকে যায়। এই যে এরকম বেঁকে যায়। খেয়াল করো, আলোটা এমন বেঁকে যায় এবং বেঁকে গিয়ে আলোটা কোন দিকে বেঁকে যায়? আলো বেঁকে যায় ঠিক আছে, কিন্তু বেঁকে যায় কোন দিকে? আমরা দেখো গত ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম যে এই আপতন বিন্দুর উপরে যদি কোনো লম্ব টানা হয় সেই লম্বকে বলা হয় অভিলম্ব। দেখো এই আলোটা বেঁকে যাওয়ার পরে এই যে একটা কোণ তৈরি হয়েছে অভিলম্বের সাথে, অর্থাৎ অভিলম্বের দিকে আলোটা বেঁকে যায়। ঠিক আছে? আর এক্ষেত্রে আপতন কোণটা কোনটা হয়? আপতন কোণ হয় এই যে অভিলম্ব। আমি যদি নাম্বারিং করি, যে মনে করো যে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে কোনো তলের ও বিন্দুতে আপতিত হচ্ছে, তাহলে ও হলো আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু থেকে আলোটা ও এ প্রাইম পথে বেঁকে যায়। ঠিক আছে? ও প্রাইম মানে ও এ প্রাইম পথে বেঁকে যায়। এই ক্ষেত্রে আমার আপতন কোণ হলো আই এবং প্রতিসরণ কোণ হলো আর। এখানে দেখো একটা মজার ব্যাপার ঘটেছে, যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন দেখো তো ছবি থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপতন কোণের মান হয়ে গেছে বড় আর প্রতিসরণ কোণের মান হয়ে গেছে ছোট। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি একটু লিখে রাখি যে এক্ষেত্রে আই হলো বড় আর আর হলো ছোট। এটা আমরা একটু মনে রাখবো। চলো তো এখন এই ঘটনাটা যদি আমরা উল্টা করে দেখি, অর্থাৎ আলোকে যদি আমরা ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করাই তখন কি ঘটে? দেখো, আলো যদি আমরা হালকা থেকে ঘন মাধ্যমের দিকে নিয়ে যাই তাহলে কি হয়? দেখো, তখন যেটা হচ্ছে, মনে করো যে এ হলো আলোর উৎস, ও হলো আপতন বিন্দু, আপতন বিন্দুর উপরে লম্ব হলো ও এন প্রাইম। যদি তলের কথা বলি তাহলে পি কিউ হলো তল। তাহলে আবারও যদি আমি এই আলোর ধর্ম অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আলোটা এমন সোজাসুজি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমের দিকে যাচ্ছে তাই আলোটা কিন্তু এরকম সোজাসুজি যেতে পারে না। কিন্তু তাহলে সোজাসুজি যদি যেতে না পারে তাহলে আলো কি হবে? বেঁকে যাবে। এখন একটু চিন্তা করে বলো যে আলোটা আসলে কোন দিকে বেঁকে যাবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে নাকি অভিলম্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে?
আই গেস তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কারণ হালকা থেকে ঘন মাধ্যমের দিকে গেলে যে ঘটনা ঘটে, ঘন থেকে হালকা মাধ্যমের দিকে গেলে তার বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ এক্ষেত্রে দেখো যে হালকা থেকে ঘন মাধ্যমের দিকে আসার সময় এই যে প্রতিসরিত যে রশ্মিটা সেটা কিন্তু অবিলম্বের দিকে সরে গেছে। কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু আমরা মাধ্যমই চেঞ্জ করে নিয়েছি, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আলো যাচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে আরো দূরে সরে যায়, অবিলম্ব থেকে আরো দূরে সরে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমার প্রতিসরিত রশ্মি হয়ে যায় এমন ও এ প্রাইম, এটা হলো প্রতিসরিত রশ্মি। এই ক্ষেত্রে যদি আমরা আপতন কোণ এবং প্রতিসরণ কোণের কথা চিন্তা করি, দেখো তো কি হচ্ছে এখানে। এক্ষেত্রে এ ও এন প্রাইম এটি হলো আমার আপতন কোণ, অর্থাৎ এ ও এন প্রাইম এটি হলো আপতন কোণ, আর এন ও এ প্রাইম হলো আর বা প্রতিসরণ কোণ। এখন এই দুইটা কোণ তুমি ভালো করে খেয়াল করে দেখো, তাহলেই তুমি মজাটা বুঝবা যে এখানে দেখো আয়ের মান হয়ে গেছে ছোট, কিন্তু আর এর মান হয়ে গেছে বড়। এই দুইটা বিষয় তুমি যদি বোঝো, আমার বিশ্বাস আলোর প্রতিসরণ তোমার আর কখনোই ভুল হবে না। তোমাদের যাদের যাদের এই বিষয়টা নিয়ে কনফিউজ আছে, এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে অল্প একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে এই আলোর প্রতিসরণ রিলেটেড কোনো চিত্র তোমার ভুল হবে না। আর এটি যদি বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই বিষয়টা তোমার কাছে একেবারেই ইজি হয়ে যাবে। তো আই থিঙ্ক এই বিষয়টা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা এবং শেখার চেষ্টা করবা। বোঝা এবং শেখার ভিতরে একটা পার্থক্য আছে, জানো? বোঝা এক জিনিস, শেখা অন্য এক জিনিস। তুমি যখন কোনো বিষয় বুঝবা, তখন অবশ্যই সেটা নিজের জন্যই বোঝা হবে। কিন্তু যখন তুমি কোনো বিষয় শিখবা, তখন তুমি জেনে রাখো ওই বিষয়টা তুমি অন্য কেউ কিন্তু জানাইতে পারবা, বোঝাইতে পারবা বা শেখাইতে পারবা। একটা বিষয় তুমি কতটুকু জানো সেটা নির্ভর করবে তুমি অন্যকে ওই বিষয়টি কতটুকু বোঝাইতে পারো তার উপর। ওকে, তো আই থিঙ্ক এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা চলো সংকট কোণ বা ক্রান্তিকোণ কি এই বিষয়টি জেনে নিই। সংকট কোণকে আমরা অন্যভাবে ক্রান্তিকোণও বলতে পারি। ক্রান্তিকোণ একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখো বিষয়টা খুবই ইজি। কারণ আলোর প্রতিসরণ যেহেতু বুঝেছো, আমি গত ক্লাসে বলেছিলাম সংকট কোণ বুঝতে তোমার 1 মিনিট সময় লাগবে। একটু খেয়াল করে দেখো তো, এই যে একটা আলোক রশ্মি এ ও, এটিকে যখন আমরা ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আমরা নিয়ে যাচ্ছি, তখন দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ ও বিন্দু হতে বা বিভেদ তল যদি বলি তাহলে পি ও কিউ, এই তল হতে আলোক রশ্মিটা কি হচ্ছে, এই যে অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে। আমি যদি আলোক রশ্মিটাকে আরেকটু বড় করে নেই, একটু খেয়াল করো, আরেকটু বড় করে নেই, আমি নাম দিলাম এটির বি, তাহলে কি হয় দেখো তো। তাহলে দেখো আলোক রশ্মিটা কিন্তু আরো বেঁকে যাবে। অর্থাৎ আমি এই ক্ষেত্রে নাম দিতে পারি বি প্রাইম। একটু খেয়াল করো, আগে আমার আপতন কোণ যা ছিল তার তুলনায় প্রতিসরণ কোণ আর একটু বড় হয়ে গেছে। এখন নতুন করে যখন আমি আবার আপতন কোণ একটু বড় করলাম, তখন প্রতিসরণ কোণ কিন্তু দেখো আরো বড় হয়ে গেছে। এখন এভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে কি হয় দেখো, আমি যখন আরো একটু বড় আলো আপতন কোণে আরেকটি আলোক রশ্মি দর্পণের উপরে বা ওই তলের উপরে নিক্ষেপ করতেছি, তখন দেখো এই যে প্রতিসরিত রশ্মিটা, তখন কি হচ্ছে, এই যে প্রতিসরিত রশ্মি দেখো একদম তোমার বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে।
বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, অর্থাৎ এটা যদি সি হয় তখন এটি হয়ে যাচ্ছে সি প্রাইম। এবং এই ক্ষেত্রে একটা মজার জিনিস খেয়াল করো, এই আপতন কোণের জন্য, অর্থাৎ এই ক্ষেত্রে আমার আপতন কোণ কত, সি ও এন প্রাইম, এটা একটু ভালো করে খেয়াল করো, এটি আমার একটা আপতন কোণ। এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কোনটা হচ্ছে বলো তো? প্রতিসরণ কোণ হচ্ছে এন ও সি প্রাইম, অথবা সমান দিয়েও আমরা বলতে পারি এন ও কিউ সমান কত বলো তো, 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি একটা কোণ তৈরি হচ্ছে। অর্থাৎ যে আপতন কোণের জন্য আমার প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেই আপতন কোণকে আমরা একটা বিশেষ নামে ডাকি বা প্রকাশ করি থিটা সি দিয়ে, থিটা সি। এই থিটা সিকেই আমরা বলতেছি সংকট কোণ। এই কোণকে কি বলা হয়? সংকট কোণ। কেউ কেউ এটাকে ক্রান্তি কোণও বলে থাকে। বুঝতে পেরেছো বিষয়টাই? আরো একটু ক্লিয়ার হয়ে নাও। আমরা ইতিমধ্যে এই কথাটা জেনেছি যে আলো ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চাইতে ছোট হয়ে যায়। অর্থাৎ প্রতিসরণ কোণের মান বড় আর আপতন কোণ হয়ে যায় ছোট। তাহলে এভাবে যদি আমরা আপতন কোণ বাড়াইতে থাকি তাহলে প্রতিসরণ কোণের মান আরো বাড়তে থাকে। এভাবে বাড়াইতে বাড়াইতে কোনো এক সময় আপতন কোণের মান যাই হোক না কেন, প্রতিসরণ কোণের মান যদি তোমার 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ বলা হয়। তাহলে এভাবে আমরা সংকট কোণ কাকে বলে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো আলো ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের কারণে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই কোণকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো। সংকট কোণ যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো আরেকটি নতুন টার্ম, সেটি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা আমি আবারও বলতেছি, আগেই বলেছিলাম, যদি তুমি আলোর প্রতিসরণ বুঝতে পারো তাহলে সংকট কোণ তোমার জন্য কোনো বিষয় না। আবার সংকট কোণ যদি তুমি বুঝতে পারো তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিষয়টি আরো সহজ। চলো আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। দেখো এখানে আমার এই যে আপতন কোণ অর্থাৎ বি ও এন প্রাইম, এটা যদি আই হয় সেক্ষেত্রে প্রতিসরণ কোণ ছিল আমার এটা, অর্থাৎ এন ও বি প্রাইম। এখন যখন আমি আপতন কোণের মান আরেকটু বড় করে নিচ্ছি, তখন দেখো আমার প্রতিসরণ কোণের মান হয়ে গেছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে সি ও এন প্রাইম, এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান অর্থাৎ এন ও সি প্রাইম বা এন ও কিউ, এই কোণের মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাই এই আপতন কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ। এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এই হলো সংকট কোণের বিষয়টা। আরেকবার একটু মনে করিয়ে দিলাম। এখন কোনোভাবে আলোক রশ্মি যদি আমি এই সংকট কোণের চাইতেও বড় করে নেই, এই যে সংকট কোণের চাইতেও যদি আপতন কোণটাকে বড় করে নেই, অর্থাৎ তখন আমার আপতন কোণ নতুনভাবে তৈরি হচ্ছে কি, এটি যদি আমি ডি দেই তাহলে ডি ও এন প্রাইম, এই কোণটার মান আমাদের যে সংকট কোণ, এই যে সংকট কোণের চাইতে যদি বড় হয়ে যায়, তখন দেখো এই যে প্রতিসরণ কোণটা, তখন দেখো এই যে আলোক রশ্মিটা যে বিন্দুতে আপতিত হয়েছে অর্থাৎ ও বিন্দু থেকে আলোক রশ্মিটা আবার উপরের দিকে না গিয়ে সেটি আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। কি হলো বিষয়টা ভালো করে দেখো তো। আলোক রশ্মি কোথায় থেকে যাচ্ছিল? ডি বিন্দু থেকে আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছিল, কিন্তু দুই মাধ্যমের বিভেদ তলের উপরে একটি বিন্দু ও, যাকে আমরা আপতন বিন্দু বলছি, আপতন বিন্দু থেকে আলোটি আপতিত হয়ে পুনরায় আবার ঘন মাধ্যমে ফেরত আসতেছে।
এই পুনরায় ঘন মাধ্যমে ফেরত আসার এই ঘটনাটাকেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি তোমরা এই বিষয়টি এখন ক্লিয়ার হয়েছো। কেউ যদি জিজ্ঞেস করে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে, এটি মূলত আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায় তখন ঘটে। এখন তখন কি ঘটে? বিষয়টা কিন্তু এমন না। ঘটে কখন? যখন এই যে আপতন কোণের মানটি সংকট কোণের চাইতেও বড় হবে তখন। এ কারণে দেখবা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমাদের দুইটা শর্ত মুখস্থ করতে হয়। কিন্তু তুমি যদি এই চিত্রটি বুঝতে পারো, ওই শর্ত কিন্তু কখনোই তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি নিজে নিজেই পারবা। সেটা কি? যে কেউ যদি জিজ্ঞেস করে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটা বলো, তাহলে আমরা কি বলবো? প্রথমে আমরা বলবো যে আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্ত হলো যে আপতন কোণের মান অবশ্যই সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। যদি এই দুইটা শর্ত আলো মেনে চলে বা আলোক কোনো রশ্মি মেনে চলে, তাহলে অবশ্যই সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আমরা মরুভূমির মরীচিকার কথা বলতে পারি, বা ওই যে আমাদের যে অপটিক্যাল ফাইবার রয়েছে, অপটিক্যাল ফাইবারের ভিতরে যে সংকেতগুলো পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে প্রেরিত হচ্ছে, এই দুইটা জায়গাতেই কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটছে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো।